আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফেসবুক লাইভ প্রোগ্রামে বিওএইচএফ এর সম্মানিত সভাপতি এবং দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা এই প্রোগ্রাম দেখতেছেন এবং আমার ছাত্রছাত্রী বৃন্দ, শ্রদ্ধেয় চিকিৎসক বৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমার এই প্রোগ্রামটা আমার জন্য অত্যন্ত নতুন প্রোগ্রাম। বিগত 6 মাস আমি অর্গানন বিষয়ে এবং সর্বশেষ অর্গাননের রোগজ লক্ষণ, রোগজ চিহ্ন নিয়ে আমি আলোচনা করেছি, ধারাবাহিক আলোচনা করেছি। আমার সভাপতি সাহেব আমাকে অনুরোধ করেছেন যে আলোচনাটার ভিন্ন আঙ্গিকে ভিন্ন একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য। আমিও চিন্তা করলাম যে আমার আলোচনাটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। অনেক সময় একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে গেলে যারা শুনে চিকিৎসক বৃন্দ তাদেরও একটা মনের পরিবর্তনের প্রয়োজন। সেই প্রেক্ষাপটে সভাপতি সাহেব আমাকে বলছেন যে আপনি মাসে 4টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস ম্যাথমেটিক্যাল আয়ত্তের কৌশলের উপরে 2টি ক্লাস নেন, আর 2টি ক্লাস অর্গাননের উপর নেন। আমি সভাপতি সাহেবের সাথে একমত পোষণ করে আমি ঠিক করেছি যে আমি প্রথম আজকে ম্যাথমেটিক্যাল উপর আলোচনা করব, তারপরের মঙ্গলবারে আমি আলোচনা করব অর্গাননের উপর। তবে অর্গাননের যেই বিষয়ের উপরে আমি আলোচনা করে যাচ্ছি, ইতিমধ্যে আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে হোয়াট ইজ সাইন, এবং প্রত্যেকটা ওষুধের সাইন অনুসারে ঔষধ নির্বাচন, রোগের সাইন অনুসারে ওষুধ নির্বাচন, সেটা আমি আপনাদেরকে আমার মনে হয় আমি বুঝাতে সক্ষম হয়েছি। এখন আমি সাইন নিয়ে আমি আপাতত আর আলোচনা করব না, যেহেতু আমি ম্যাথমেটিক্যাল 2টি ক্লাস আমি মাসে নেব। সেই 2টি ক্লাসের মধ্যে আমি সাইন এন্ড সিমটমস ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। তাতে অর্গাননের সাইনও চলে আসবে, সিমটমসও চলে আসবে। আর আমি পরবর্তী মঙ্গলবারে আমি অর্গাননের অ্যাপোরিজম নাম্বার 26 থেকে আমি আলোচনা করব। আজকে আমি ম্যাথমেটিক্যাল আয়ত্তের কৌশল বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। বেসিক্যালি আয়ত্তের কৌশল আলোচনা করতে গেলে অটোমেটিক্যালি ওষুধ নিয়ে যখন আমি আলোচনা করব, তখন ওষুধের মধ্যেই আয়ত্তের কৌশলটা চলে আসবে। আমি ঠিক করেছি আমি আপাতত এই গ্রুপের ওষুধগুলি আমি আলোচনা করব। আমি সভাপতি সাহেবকে বলবো এই গ্রুপের ওষুধগুলি অন্য কেউ যাতে আলোচনা আর না করে। আমি এই গ্রুপের
ওষুধ আলোচনার মধ্যেই আমি আমার আয়ত্তের কৌশল আমি আপনাদেরকে শেয়ার করব। আমি বিগত দিনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আমার ছাত্রছাত্রীদেরকে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত আমি ম্যাথমেটিক্যার উপর যেভাবে আলোচনা করেছি, আমি ঠিক সেই আলোচনার আঙ্গিকেই আমি চেষ্টা করব আপনাদেরকে সেই আলোচনাটা উপহার দিতে। আজকে আমরা আলোচনা করব, প্রথমেই ওষুধটা হলো অ্যাব্রোটেনাম। অ্যাব্রোটেনাম অনেকের কাছেই এই নামটা নতুন, কিন্তু এই অ্যাব্রোটেনাম ওষুধের ব্যবহারও আমরা খুব কম করি। কিন্তু আগেই বলেছি আমি, কোন ওষুধেই ছোট বলে তুচ্ছ বলে মনে করবেন না। আমি মনে করি আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন, তারপরেও আমি যেহেতু আমার প্রথম ক্লাস অ্যাব্রোটেনাম, আমি আপনাদেরকে এই অ্যাব্রোটেনামের স্টার্টিং এ একটা পরিচয় দিয়ে আমি ব্যাপক আলোচনায় চলে যাব। অ্যাব্রোটেনাম এই ওষুধটার আরো 2-3টা সিনোনিমস আছে, যেমন আর্টেমিসিয়া অ্যাব্রোটেনাম, যেমন সাউদার্ন ওয়ার্মউড, কোন বইতে লেটস এলএডি লেটস লাভ, আবার কোন বইতে লেডিস লাভ, এর অর্থ হলো ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা। এই হলো অ্যাব্রোটেনামের 4 সিনোনিমস। তাহলে আমরা নতুন করে কি শিখলাম? যে আর্টেমিসিয়া অ্যাব্রোটেনাম। এবার আসেন সোর্সেস অফ দিস মেডিসিন। বেসিক্যালি এইটা প্ল্যান্ট কিংডমের একটা ঔষধ। এখন আপনারা ভালো করে জানেন সূর্যমুখী ফুলের কথা আপনারা সবাই জানেন। তাহলে অ্যাব্রোটেনামের সোর্সটা হলো সূর্যমুখী ফুলের যেই গাছ, যেই পরিবার, সেই পরিবারেরই সেই ফুলের পরিবারেরই একটি প্রজাতি হলো আর্টেমিসিয়া অ্যাব্রোটেনাম। এইটার প্রুফার, এই ওষুধটা প্রুফ, অনেক বইতেই এই প্রুফারের নাম উল্লেখ নাই, কিন্তু অবশ্যই এটার একটা প্রুফার কে সেটা আছে। যেমন এইটার প্রুফার হলো ক্যাশিং, ইংলিশে বলা হয় ক্যাশিং ডেভেনচার গেটসেল, ক্যাশিং ডেভেনচার গেটসেল, এটা হলো প্রুফার। এখন আসেন, এই যে আমি সূর্যমুখী ফুলের প্রজাতির কথা বললাম, হোয়ার ইট ইজ ফাউন্ড, কোথায় এটা পাওয়া যায়? এটা পাওয়া যায় ইউরেশিয়া, এটা পাওয়া যায় আফ্রিকা, সাউথ এশিয়া এবং সাউদার্ন ইউরোপ। অ্যাবান্ডেন্টলি এই গাছটা সেখানে চাষাবাদ হয়, উৎপাদন হয়।
এটা একটা ঔষধি গাছ। এইটাকে বলা হয় আপনার যে এইটা, তাহলে আমরা কি পেলাম? এইটা আমরা ভেজিটেবল কিংডম পেয়েছি, এবং এইটা ফ্রেশ লিভস থেকে, LEAVES লিভস মানে পাতা থেকে, এবং এইটার নরম তুলতুলে কাণ্ড থেকে এই ওষুধের মাদার টিংচার, মূল আরেষ্ট এটা তৈরি করা হয়। এটা সাধারণত এটা আমাদের সাউথ এশিয়ায় পাওয়া যায়, জোট জঙ্গলে এইটা সেখানে পাওয়া যায়। এটা নিয়ে একটা হিস্ট্রি আছে, সেই ইতিহাসটা আপনাদের জানা দরকার। যখনই আপনারা একটা ওষুধ পড়বেন, সেই ওষুধের আপনার ডাক্তার আপনাকে সবকিছু জানতে হবে। আপনার আশ্চর্য হয়ে যাবেন, আপনাদের মাধ্যমে আমিও শিখেছি এই আর্টেমিসিয়া অ্যাব্রোটেনামের উপর 2015 সনে চায়নার একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। সেই চায়নার বিজ্ঞানীর নাম ইউ টিউ। তৎকালীন সময়ে বিফোর 1970, তখন চায়নায় ম্যালেরিয়ার রোগের নির্যাস হিসেবে আর্টেমিসিয়া অ্যাব্রোটেনাম ওই ধরনের লোকেরা এটা ব্যবহার করত। এই যে ব্যবহার করত, তখনই ওই ইউ টিউ, তিনি একজন মহিলা চাইনিজ, তার মাথার মধ্যে আসলো হোয়াট ইজ ইট, এইটা যদি ম্যালেরিয়ার জন্য এটা চায়নার লোকজন ব্যবহার করে থাকে, তার মধ্যে কি ঔষধি গুণ আছে আমরা একটু খুঁজে বের করে। তিনি 1969 থেকে গবেষণা শুরু করলেন। সেই গবেষণা করতে করতে তিনি ফাইনাল রেজাল্ট দিলেন। কি ফাইনাল রেজাল্ট? যে এটা একটা 100% ঔষধি গাছ, এবং এইটার থেকে ঔষধ তৈরি করা হয়, ঔষধ আবিষ্কার করা হয়েছে। এ কারণে 2015 সনে তিনি আর্টেমিসিয়া অ্যাব্রোটেনামের উপর নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে এবার বুঝেন কতটা ইম্পর্টেন্ট। হানেম্যানের সময় যে সবকিছু প্রুভিং হয়েছে তা নয়। এই যে একটু আগে আমি কাশিং ডেব্রিন গেটসেল, তিনি এই অ্যাব্রোটেনামটা প্রুভ করলেন। আচ্ছা, এখন আসেন, সোর্স বললাম, এবার আসেন আমাদের এই ওষুধটা আমরা প্রথমেই আমরা চিন্তা করব ওষুধটা কোন বয়সে মানুষের দেহে, রোগীদের দেহে, কোন বয়সের রোগীদের দেহে এটা কাজ করে। বেসিক্যালি ইটস এ চিলড্রেন রিমেডি। 80% এটা চিলড্রেন রিমেডি, আর 20% both children, male and female remedy। তাহলে এটা প্রিমিনেন্টলি ইজ এ চিলড্রেন রিমেডি, ইট ইজ ক্লিয়ার। এখন আসেন, তাহলে আমি
আমাকে ওই যে ম্যাথমেটিক্যাল আয়ত্তের কৌশল আলোচনা করতে গিয়ে আমি আগেই বলেছি, আমার মোস্ট স্ট্রাইকিং একটা ওষুধের আইডেন্টিফাইং পয়েন্টসটা কি সেটা আমার বুঝতে হবে। আমি যেহেতু বলেছি এটা চিলড্রেন রিমেডি, তাহলে আমাকে বুঝতে হবে যে চিলড্রেন রিমেডির কোন ক্ষেত্রে কোন রোগের উপর, এই বাচ্চাদের কোন রোগের উপরে এই ওষুধটা কাজ করে। নাম্বার 1, মেরাসমাস বেবি। এখন আপনাকে বুঝতে হবে যে মেরাসমাস বেবি মানে কি। যেই বাচ্চাটা শারীরিক ভাবে জীর্ণ শীর্ণ, যে বাচ্চার দেহে কোন মাংস শুকাইয়া গেছে, যে বাচ্চার দেহের মধ্যে হাড় ছাড়া আর কিছু নাই, তাহলে এইটার প্রমিনেন্ট পয়েন্টটা হলো তার লোয়ার এক্সট্রিমিটি। তার মানে যখন কোনো বাচ্চার এই যে সাইন চলে আসলো লোয়ার এক্সট্রিমিটিস, তার মানে পাও, যে তার পায়ের অংশ অর্থাৎ নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের উপরে অংশটা শুকিয়ে গেছে, চিকন হয়ে গেছে, সেই জায়গায় এই চিকনের মধ্যে কোনো মাংস নাই। আচ্ছা, তাহলে বাচ্চার বোন হাড়টা পর্যন্ত শুকিয়ে গেছে, তার এই শুকানো ভাবটা, এটাকে বলা হয় তার অ্যাসেন্ডিং টাইপ। অ্যাসেন্ডিং মানে তার নিচের থেকে এইটা শুকাইতে থাকে, আস্তে আস্তে নি এসে আস্তে আস্তে উপরের দিকে শুকাইতে থাকে, শুকাইয়া ফাইনালি এটা কি করে, তার মুখমণ্ডল ফেস, এই ফেসটা তার ফাইনালি শুকাইয়া যায়। বাট এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে বেসিক্যালি কেন এরকম হচ্ছে। আচ্ছা, এই মেরাসমাস বেবি আপনি রিমেম্বার, আপনি ঢাকা শহরে খুব কম পাবেন, শহর কেন্দ্রিক কম পাবেন। কেন কম পাবেন? কেন মেরাসমাস হয়? মেরাসমাস হওয়ার পিছনে কারণটা হলো তার সকল ক্ষেত্রে তার নিউট্রিশন ডিফিসিয়েন্সি, তার প্রোটিন, ক্যালোরি, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, এগুলার ডেফিসিয়েন্সি কারণে। তাহলে এই ডেফিসিয়েন্সি, তার মানে এই খাবারগুলি কারা খেতে পাচ্ছে না? যারা দারিদ্রতার সীমার নিচে বাস করে, যারা অত্যন্ত দরিদ্র, যারা খাবার খেতে পারে না, খাবার পাচ্ছে না, এবং ফুডের খাবারের অভাবে তাদের মধ্যে এই মেল নিউট্রিশন তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। নিউট্রিশনের অভাবে, খাবারের অভাবে। তাহলে খাবারের অভাবটা সাধারণত আপনারা যদি ঢাকায় দেখেন, তাহলে ঢাকায় বস্তিবাসী গরিব মানুষ, একান্ত গরিব, সেখানে কিছু পাবেন।
আর গ্রামে গঞ্জে পাবেন। গ্রামের আমার চিকিৎসক ভাইয়েরা যারা আছেন তারা এই রোগীগুলি আপনারা পাবেন। আমরা শহর কেন্দ্রিকে এই রোগীগুলি কম পাব। তাহলে আমি মেরাসমাস আপনাদেরকে বুঝাতে পেরেছি বলে আমি মনে করি। আরেকটা টার্ম, সেই টার্মটা হলো স্ক্রোফুলাস। স্ক্রোফুলাস আপনাকে বুঝতে হবে। হোয়াট ইজ ইট? এইটা হলো বডির, টোটাল বডির সেলগুলি অ্যাবনর্মালি হাইপারট্রফি। তার মানে সেলগুলি বড় হয়ে যাচ্ছে। সেলগুলি বড় হয়ে যাওয়ার অর্থটা কি? অর্থ হলো তার গোয়েটার, তার নেক, তার থ্রোট, তার গলায় গ্ল্যান্ডগুলি বড় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। মেরাসমাসের মধ্যে অ্যাট্রফি অফ দি সেল, অর্থাৎ সেলগুলি ছোট হয়ে যাচ্ছে। আর স্ক্রোফুলাসের মধ্যে হলো সেলগুলি বড় হয়ে যাচ্ছে, হাইপারট্রফি। তাহলে হাইপারট্রফি কোথায় হচ্ছে? হাইপারট্রফি অফ দ্য লিভার। হাইপারট্রফি কোথায় আসছে? কিডনিতে। হাইপারট্রফি অফ দ্য প্রোস্টেট, হাইপারট্রফি ইউরোজেনিটাল গ্ল্যান্ডের মধ্যে, ফাইব্রয়েড অফ দ্য ইউটেরাসের মধ্যে। সেই সমস্ত ক্ষেত্রের মধ্যে হাইপারট্রফি গুলি আমরা পাচ্ছি। এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত নেক এন্ড থ্রোট, এই জায়গার মধ্যে যে গ্ল্যান্ডগুলি আছে সেই গ্ল্যান্ডগুলি ফুলে যায়, বড় হয়ে যায়। তাহলে আমরা এই দুটা জিনিস পেলাম। আর কি পেলাম? বাচ্চাদের কেকাটিক বেবি। কেকাটিক বেবি মানে কি? এক্সট্রিম ওয়েট লস। এই বাচ্চার বয়স অনুসারে তার এক্সট্রিম, তার যতটুকু ওয়েট থাকার কথা, কিন্তু তার অত্যন্ত নিচে হলো তার ওয়েট। তাহলে এটাকে বলা হয় কেকাটিক বেবি। এবং লস অফ বডি ফ্যাট। ফ্যাট বলতে বডিতে নাই, পেটের মধ্যে নাই। তার মানে তার মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডিটার মধ্যে মাংসের সিটে ফুটা, মাংসের খুব কম, ফ্যাট খুবই কম, হাড্ডি সাত, হাড়। আবার এই বাচ্চাদের পায়ের থেকে, পায়ের গোড়ালি থেকে নি পর্যন্ত, বেশিরভাগ পায়ের গোড়ালি থেকে নি পর্যন্ত তার কি পাওটা অতি, তার বোনটা অতি মাত্রায় চিকন। আলটিমেটলি যেহেতু এই চিকনের ভাবটা অ্যাসেন্ডিং টাইপ, অ্যাসেন্ডিং টাইপ মানে কি নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে, এবং ফাইনালি তার ফেস। এই হলো এই বাচ্চা। তাহলে এবার আসেন যে আর কিসের উপরে এটা কাজ করে? এটা রিউমেটিজম এন্ড গাউট। রিউমেটিজম এক জিনিস, আপনাকে বুঝতে হবে। গাউট অন্যটা। রিউমেটিজম all joints as well as whole body pain, all joints pain, all joints swelling, এবং all joints affected as well as whole body affected, whole body pain, muscular pain. This is the rheumatism. আর গাউট, গাউটটা মানে অল জয়েন্টস, অনলি জয়েন্টস। জয়েন্টসে কি পাবেন? ইনফ্লামেশন পাবেন, জয়েন্টসে সোয়েলিং পাবেন। এই জয়েন্টগুলির উপর কাজ করে।
এখন আসেন এটার প্যাথোজেনেসিস আপনাকে বুঝতে হবে। আপনি এইটার মোড অফ অ্যাকশন, একটা হলো ডিজিজ কনসেপ্টে কোন কোন ডিজিজের উপরে কাজ করে, আর একটা হলো অর্গানিক ওয়েতে এইটা কোথায় কোথায় কাজ করে। নাম্বার 1, জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তার মানে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত টোটাল এই প্যাসেজের মধ্যে এইটা কাজ করে, এটাকে বলা হয় জিআইটি। তাহলে জিআইটি তে কি কাজ করে? জিআইটি তে নাম্বার 1, ল্যাক অফ ডাইজেশন, তার মানে হজমের দুর্বলতা, যে ল্যাক অফ ডাইজেশন, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, তার মানে যা খাবারগুলি খাবেন সেই খাবারগুলি স্বাভাবিক ওয়েতে অ্যাসিমিলেট হবে না, এটাকে বলা হয় ডিফেক্টিভ অ্যাসিমিলেশন। ইমপেয়ার্ড নিউট্রিশন, যে ফুডগুলি আপনি খাচ্ছেন এই ফুডগুলি আমার জিআইটি দিয়ে আমার যাচ্ছে, কিন্তু সেই ফুডগুলি ঠিক মতো নিউট্রিশন, অর্থাৎ সেই নিউট্রিশনের অভাব হচ্ছে, সে মেটাবলিক ফাংশনের ডিসঅর্ডার হচ্ছে, এবং সেই জায়গার মধ্যে তার ডায়রিয়া দেখা দেয়, ডায়রিয়া হচ্ছে। এইটাকে বলা হয় যে লাইয়েন্ট্রি, তার মানে ডায়রিয়া উইথ ফ্রিকুয়েন্ট ইভাকুয়েশন, প্রচুর পরিমাণে ডায়রিয়া এবং প্রচুর পরিমাণে তার ফেচেস, তার মানে কি তার মল ত্যাগ হবে, এই মলের সাথে যাবে আনডাইজেস্টেবল ফুড পার্টিকেলস, এটাকে ইংলিশে বলা হয় লাইয়েন্ট্রি। তাহলে বুঝছেন ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং ডিফেক্টিভ মেটাবলিক ফাংশন, ডিফেক্টিভ অ্যাসিমিলেশন, impaired nutrition, as well as এইটা আপনার যখন পেটের মানে মলের সাথে পায়খানার সাথে আপনি যা খাবার খাবেন সেই খাবারগুলি আনডাইজেস্টেবল ফুডগুলি চলে যাবে, আনডাইজেস্টেবল ফুডগুলি চলে যাবে। তাহলে কেন এগুলি যাওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো আমার বডি অ্যানিমিক, আমার বডি দুর্বল, আমার বডি ম্যারাসমিক, আমার বডি স্ক্রুফুলাস, আমার বডি উইক, আমার বডির দ্বারা সম্ভব না স্বাভাবিক খাবারের প্রক্রিয়া, স্বাভাবিক জিআইটি অ্যাক্টিভিটিস স্বাভাবিক রাখার কোনো ক্ষমতা আমার বডির নাই। তাহলে এইটা এবার আসেন, এইটা তো হলো আমার অর্গানিকের কথা বললাম, এবার আসেন ক্লিনিক্যাল। ক্লিনিক্যালি কি হইতে পারে? ক্লিনিক্যালি আমার হার্ট ডিজিজ দেখা দিতে পারে, ক্লিনিক্যালি আমার লাংয়ের অক্সিজেনের অভাব হইতে পারে, আমার শ্বাসকষ্ট হইতে পারে, শ্বাসকৃচ্ছতা হইতে পারে, আমার হেমোরয়েডস হইতে পারে, আমার ইপিস্টেক্সিস হইতে পারে, নাক দিয়ে আমার রক্ত যেতে পারে, আমার হেমাচুরিয়া হইতে পারে, অর্থাৎ
পেশাবের সাথে আমার রক্ত যেতে পারে, তাহলে আমার এফেক্টেড এই যে হার্টের কথা বললাম, হার্ট ডিজিজ, লাংয়ের কথা বললাম, এবং আমার নাক দিয়ে রক্ত যায়, পেশাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে। এখন প্রশ্নটা হলো কেন কেন যাচ্ছে, কেন যাবে? যাওয়ার পিছনে অবশ্যই আপনাকে এক্সাইটিং কজ, অ্যাপোরিজম নাম্বার 5 আপনাকে মনে রাখতে হবে। এক্সাইটিং কজ হলো সাডেন সাপ্রেশন অফ ডায়রিয়া। রিমেম্বার, সাডেন সাপ্রেশন অফ ডায়রিয়া। এইটা এখন আমি বাচ্চার থেকে চলে আসছি আমার 30, 40, 50, 60, 70 বছর বয়সের মানুষের উপর, বোথ মেল এন্ড ফিমেল, তাদের উপর চলে আসছি। কি এই রোগের সাথে আছে কি? আমার রিউমেটিজম, আমার গাউট, এগুলো হলো ক্লিনিক্যালি আমি বললাম। তাহলে রিউমেটিজম কেন হচ্ছে, গাউট কেন হচ্ছে, হেমোরয়েডস কেন হচ্ছে, হার্ট কেন এফেক্টেড হচ্ছে, লাং কেন এফেক্টেড হচ্ছে? ডিউ টু দুইটা জিনিস। নাম্বার 1, সাডেন আমার সাপ্রেশন অফ ডায়রিয়া, কজেশন, অ্যাকিউট এক্সাইটিং কজ। নাম্বার 2, যদি আপনি আপনার স্বাভাবিক যেই বাত ব্যথা, গাউট, এর মধ্যে যদি কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আপনি দেন, আপনি যদি মলম দিয়ে এই ব্যথাটাকে ব্যথানাশক ওষুধ দেন এবং এক্সটার্নালি এই জায়গায় যদি কোনো মলম দেন, তাহলে বাত ব্যথার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হইয়া এইটা যাইয়া এফেক্ট করবে হার্টকে। তাহলে এই রোগীর ক্ষেত্রে আপনি এক্সাইটিং কজটা বের করে ফেলবেন কি? আপনার বাত ব্যথা এবং গাউট। খবরদার, এগুলার উপরে যখনই দেখবেন কোন রোগী এইগুলার উপরে যে মলম অথবা কোন পেইন কিলার খেয়ে আপনার কাছে এই রোগ নিয়ে আসছে, হার্ট ডিজিজ নিয়ে আসছে, তখনই আপনি বুঝবেন। অথবা সাডেন ডায়রিয়া অথবা কনস্টিপেশন, এই বিষয়গুলি যদি নিয়ে আসে, কজেশন যদি আমি এটা পাই, তাহলে এখানের ওষুধটা হলো অ্যাব্রোটেনাম। এখন আসেন, এটা কি প্রকৃতির, এটা টেম্পারামেন্টটা কেমন? টেম্পারামেন্টের আগে আমি একটু বলে নেই কনস্টিটিউশন। যদিও একটু আগে আমি কনস্টিটিউশন না বললেও কনস্টিটিউশন আমি বলে গেছি। কনস্টিটিউশন মানে তার শারীরিক, বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল, সার্বদৈহিক এবং মানসিক স্তরের তার অ্যাবনরমালিটিস, দিস ইজ কল্ড কনস্টিটিউশনাল সিমটমস। তাহলে 1 নম্বরে এটা চাইল্ড রেমেডি এবং বাচ্চারা ম্যারাসমিক, স্ক্রুপুলাস, এটাই তার কনস্টিটিউশন। ইমাসিয়েশন, এটাই তার কনস্টিটিউশন। এবং আর কি অ্যাবনরমালিটিসটা কি? তার লোয়ার এক্সট্রিমিটিস, অর্থাৎ অ্যাঙ্কেল থেকে তার পা চিকন হচ্ছে, এই চিকন হইয়া উপরের দিকে অ্যাসেন্ডিং টাইপ, এইভাবে উপরে আপ টু ফেস পর্যন্ত চলে আসছে, এটাই তার কনস্টিটিউশন। এমনকি কনস্টিটিউশনটা কি? বাচ্চাটা এতই চিকন, তার দেহের মধ্যে কোনো মাংসের লেশ মাত্র নাই, হাড়গুলি বাইরে থেকে দেখা যাচ্ছে। সে তার মাথাটাকে, এই ঘাড়ের মধ্যে মাথাটাকে
ফিক্সড করে রাখতে পারছে না, কারণ তার নেকটা এতই চিকন হয়ে গেছে যে তার মাথাটা পর্যন্ত পড়ে যাচ্ছে, এইভাবে পড়ে যাচ্ছে। দিস ইজ দি কনস্টিটিউশন। এবার আসেন টেম্পারামেন্ট। টেম্পারামেন্টের মানে মেজাজ, কি প্রকৃতির। এরা ক্রুয়েল, এরা ক্রুয়েল অ্যান্ড ইনহিউম্যান, মানবীয় গুণাবলী অভাব এদের মধ্যে, মানবীয় গুণাবলীর অভাব, এবং চিলি পেশেন্ট, এরা শীতকাতর। যদি আপনি মায়াজমের কথা চিন্তা করেন, তাহলে মায়াজমটা হলো শরিক মায়াজম। অন দি আদার হ্যান্ড এটা টিউবারকুলার মায়াজম। তার মানে কি, ডায়াথেসিসটা হলো টিউবারকুলার। ডায়াথেসিস আপনাকে বুঝতে হবে মিক্সড মায়াজম, এইটা একক মায়াজম এটার ভিতরে নেই, মেইনলি প্রমিনেন্টলি শরিক, বাট ডায়াথেসিসটা হলো টিউবারকুলার। এই হলো তার পরিচয়। এবার আসেন আমরা চলে যাই গাইডিং সিমটমস। গাইডিং সিমটমস আমি বলে দিয়েছি। নাম্বার 1 গাইডিং সিমটমস আমি বলে দিয়েছি যে তার লোয়ার এক্সট্রিমিটিস, পাগুলি চিকন, তার মেরাসমিক বডি, তার স্ক্রুপুলাস বডি, তার কেকাটিক বডি, তার মধ্যে কোনো মাংসের লেশ মাত্র নাই, হাড্ডিগুলি চিকন হয়ে গেছে। সেখানে কেন চিকন হয়েছে, কেন মেরাসমিক, আমি আগে এটা এক্সপ্লেইন করেছি। তাহলে এইগুলো একটা। 2 নম্বর হলো তার প্রচুর গুড অ্যাপিটাইট, রেভানাস হাঙ্গার, প্রচুর ক্ষুধা। ক্ষুধা অনুসারে সে খায়, খাওয়া অনুসারে তার বডির যে গ্রোথটা হওয়ার কথা তা হচ্ছে না। এটাকে বলা হয় রেভেনাস হাঙ্গার। আর ক্ষুধা, ক্ষুধার্ত সে খাবারও খায়, কিন্তু তার বডিতে এই খাবারটা সুইট করতেছে না। নাম্বার 3 হলো মেটাস্টেসিস, মানে রোগের রূপান্তর। এক রোগ থেকে আরেক রোগ, এক রোগ ভালো না হয়ে আরেকটা রোগে ট্রান্সফার হয়, এটাকে বলা হয় মেটাস্টেসিস। এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যান্সারে পাই। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার সিমটমস একটু আগে বলেছি, আবারও বলি, সেটা হলো তার রেভেনাস অ্যাপিটাইট, প্রচুর ক্ষুধা, ইটস ওয়েল, খায়ও, যতটুকু খাবার পায় খায়, বাট লসেস অফ ফ্ল্যাশ, অর্থাৎ তার সেখানে মাংসটা তার দেহের মধ্যে, সেই মাংসটাকে বলা হয় যে এই মাংসটা তার দেহে আসতেছে না, মাংসের অভাব। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চা ভালো জায়গায়, সে লিভিং ওয়েল, সে ভালো পরিবেশে আছে, তারপরেও আমরা রাস্তাঘাটে অনেক বাচ্চা এরকম দেখি যে তাদের মাংসের অভাব, খাবার খায় প্রচুর, যেমন চীনের রোগী যেমন প্রচুর খাবার খায়, এইরকম তাদের আমরা পাই। এই যে পাই, এগুলার কোন ওষুধের মধ্যে আছে মেইনলি? আপনি যদি আইওডিএমে যান তাহলে আপনি পাবেন, নেট্রামিউরে যান আপনি পাবেন, সেনিকুলাতে যান আপনি পাবেন, সিনাতে যান আপনি পাবেন, টিউবারকুলিনামে যান আপনি পাবেন। এবার আসেন নাম্বার 4, যেটা আগে বলে গেছি, যে লায়ন ট্রি। তার মানে কি, স্টুলের সাথে, তার স্টুল বা ডায়রিয়া টাইপ অফ স্টুল, এই স্টুলের সাথে আনডাইজেস্টেবল ফুড পার্টিকেলস এগুলা বের হয়ে যায়, এবং সে যতটুকু খায় তার চেয়েও বেশি তার পায়খানা, প্রচুর পরিমাণে পায়খানা।
আনডাইজেস্টেবল ফুড পার্টিকেলস, সে তার পায়খানার সাথে চলে যায়। এবার আসেন, আমার রিউমেটিজমটা কি? চেকড ডায়রিয়া। যদি আপনি ডায়রিয়াটাকে চেক করেন, অর্থাৎ সাপ্রেসড করেন, তাহলে আপনি কি রোগ চলে আসবে? রিউমেটিজম চলে আসবে। আর কি রোগ চলে আসবে? আর গাউট চলে আসবে। এইবার রিউমেটিজমের ব্যথা বেদনায়, গাউটের ব্যথা বেদনায় আপনি এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে করলেন, মালিশ দিলেন, এবং আপনি সেই জায়গার মধ্যে পেইন কিলার দিলেন। এইগুলা দেওয়ার পরে রিউমেটিজমের স্বাভাবিক গতি, বর্ধিত গতিটাকে আপনি অবদমিত করলেন। আলটিমেটলি এটা চলে যাবে হার্টে। একটু আগে বলেছি এটা চলে যাবে লাঙ্গে। হার্ট, লাং, এটা এফেক্টেড হয়ে যাবে। তার সাথে আস্তে আস্তে অন্যান্য অর্গানগুলিও এফেক্ট হয়ে যাবে এবং তার মধ্যে হেমোরয়েডস দেখা দিবে এবং তার মধ্যে ডিসেন্ট্রিও দেখা দিবে। আমরা এই লক্ষণগুলি টেলিবাইক্রমেও পাবো। এবার আসেন, একটা মেইন সিমটমস যেটা নিয়ে আমরা হিমশিম খাই, সেটা হলো এটা হাইড্রোসিলের একটা বড় মাপের ঔষধ। তাহলে হাইড্রোসিল বাচ্চাদের, তার মানে বয়েজ, ছেলেদের এই হাইড্রোসিল কোথায়? তার ইনফ্লামেশন অফ দ্য স্ক্রুটাম, স্ক্রুটামের মধ্যে, এই এরিয়ার মধ্যে থাকে বোথ টেস্টিস। হাইড্রোসিল তার মানে যখন আমরা দেখি যে টেস্টিস গুলি ফুলা, আমরা অনেক সময় ভুল করে ফেলি, হাইড্রোসিল এবং হার্নিয়ার মধ্যে ভুল করে ফেলি। হাইড্রোসিলটা হইল হোয়ার দেয়ার ইজ ফ্লুইড। আপনি যদি টেস্টিসে চাপ দেন, দেখবেন ফ্লুইডটা আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। এই জায়গার মধ্যে পানি জাতীয় পদার্থ, এইটা টোটাল স্ক্রুটামের মধ্যে এটা জমা হয়। আচ্ছা, আর অনেক সাধারণত বেবি, এক সমীক্ষায় দেখা গেছে যে 10% বেবি জন্মের সময় হাইড্রোসিল নিয়ে জন্ম লাভ করে। এবার আসেন, 10 to 60% বেবি হাইড্রোসিলটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। এখন কোন কারণে হাইড্রোসিলের, হাইড্রো মানে পানি বা পানি জাতীয় ওই পদার্থটা, ওই লিকুইডটা, এটা যদি শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন এটা রূপান্তর হয় হার্নিয়ায়। কি হার্নিয়ার অনেকগুলি প্রকারভেদ আছে। এটা কি হার্নিয়া? এটা ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়াতে এটা রূপান্তর হয়ে যায়। তাহলে আমার হাইড্রোসিলের, আমরা অনেক সময় আমরা ফেল করি, বইতে অনেক লেখা আছে হাইড্রোসিল এবং হার্নিয়ার ক্ষেত্রে অনেকগুলি ওষুধ আছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা খুব কম রেজাল্ট পাই। হাইড্রোসিলটা মনে রাখবেন, এটা পেইনলেস, তেমন একটা ব্যথা বেদনা এটার মধ্যে নাই, কিন্তু হার্নিয়ার ক্ষেত্রে ব্যথা বেদনা এটা আছে। তাহলে আমি আপনাদেরকে 5 নম্বর পয়েন্ট দিলাম। এবার আসেন তার মাইন্ড। আগেই বলেছি তার মাইন্ডটা কি? ভেরি মাচ ক্রুয়েল, হাইলি ইরিটেবল এবং ইল হিউম্যান, অর্থাৎ অমানসিক, অমানবিক, ইরিটেবল এবং ভায়োলেন্ট, ক্রস, এবং কথার পৃষ্ঠে সে কথা বলে। এটা হলো তার চরিত্র। তাহলে এবার আসেন, আমি আগেই বলছি যে এইলমেন্টস ফ্রম
অর্থাৎ কোত্থেকে এই রোগের সূত্রপাত, তার কজ অফ দ্য ডিজিজ। আগে আমি বলেছি ম্যারাস ম্যাল নিউট্রিশনের কারণে হয়, ডিফেক্টিভ অ্যাসিমিলেশনের কারণে হয়, ডিফেক্টিভ ডাইজেশনের কারণে হয়, এবং অ্যাবজর্পশন ইমপারফেক্ট অ্যাসিমিলেশন এগুলি হয়। এবং তার জিআইটি এর মধ্যে যেই কমপ্লেন গুলি আসে, আমরা বলেছি সাপ্রেশন অফ ডায়রিয়া, ডায়রিয়ার কারণে সাপ্রেসড যদি হয়, ডিসেন্ট্রি যদি সাপ্রেসড হয়, তাহলে হয় এই রোগগুলি হয়। আপনারা জানেন যে এই কারণে বলা হয়েছে যে এই সমস্ত রোগীদের ডায়রিয়া যত বেশি হবে তত রোগীরা ভালো থাকবে। এই রোগীদের আরেকটা ওষুধ আছে, সে ওষুধটা হলো নেট্রামসাল। তাহলে এইভাবে তাদের কজেশন গুলি আমরা আসি। এবার আসেন একটা কনকমিটেন্ট লক্ষণ। তার মানে কি? কনকমিটেন্ট বলতে কি বোঝায়? যে একটা অস্বাভাবিক লক্ষণ। কি অস্বাভাবিক লক্ষণ? ইতিমধ্যে আপনারা বুঝছেন। তার মানে কি? আমি যত বেশি খাবো, যত বেশি ফুড হ্যাবিট আমার ভিতরে ঢুকবে, যত বেশি ফল ফলাদি ঢুকবে, যত বেশি ভিটামিন ঢুকবে, প্রোটিন মিনারেলস ঢুকবে, ন্যাচারালি আমি কি হব? আমি সবল সুঠাম দেহের অধিকারী হব। এটাই স্বাভাবিক। বাট এই জায়গার মধ্যে অস্বাভাবিক হইল এত খাবার খাওয়ার পরেও এই বাচ্চা ম্যারাসমিক বেবি, স্ক্রুপুলাস বেবি, কেকাটিক বেবি, এটাই হলো তার কনকমিটেন্ট। এটা অস্বাভাবিক। যেখানে তার মাংস বৃদ্ধি হবে, শরীর বৃদ্ধি হবে, বল শক্তি হবে, সেখানে সব দুর্বল। এটাকে বলা হয় কনকমিটেন্ট। এখন আমি একটা ক্যান্টের কেস টেকিং দিয়ে আমি আমার লেকচার শেষ করব। ক্যান্টের কেস টেকিংটা দিতে গিয়ে, এটা হলো ক্যান্ট নিজের কেস টেকিং। ক্যান্টের বই পড়েন আজকে, তাহলে বুঝবেন। ক্যান্ট প্রথমেই বলছে অ্যাব্রোটেনাম একটি মহামূল্যবান ঔষধ। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমরা ব্রাইনিয়া রাস্টক্সকে যেই রকম ব্যবহার করি, যেই রকম আমরা শিখেছি, আমরা অ্যাব্রোটেনামকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমাদের উচিত ব্রাইনিয়া এবং রাস্টক্সকে যেভাবে আমরা চিনি, যেভাবে আমরা পড়ি, যেভাবে আমরা ব্যবহার করি, সেইভাবে অ্যাব্রোটেনামকে পড়া এবং ব্যবহার করা এবং জানা উচিত। এটা হলো ক্যান্টের কথা। এখন আসেন, ক্যান্টের কাছে একটা মহিলা রোগী আসলো। তিনি এভাবে বললেন, অনেক কষ্টে এই মহিলা রোগীটা আসছে। সেই মহিলাটা রোগী কি নিয়ে আসছে? তার সমস্ত শরীরে বাত ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, তার বাত ব্যথা, তার গাউট, এই সমস্ত সমস্যাগুলি নিয়ে সে আসছে। এসে কেন্ট সাহেবের কাছে আসলেন। এই মহিলা হাঁটতে পারে না। সে কিভাবে? সে স্ক্র্যাচ, ইংলিশে বল ক্র্যাচে ভর দিয়ে সে কি করলো? কেন্টের কাছে আসলো। এসে কেন্ট সাহেব তার টোটাল বডি, তার আউটলুকিং, তার টিউবারকুলার ডায়াথেসিস, তার এনিমিক ডায়াথেসিস, তার উইকনেস, তার ম্যারাসমাস কন্ডিশন, এভরিথিং তিনি দেখলেন। দেখার পরে তিনি দেখতেছেন দি পেশেন্ট ইজ গোয়িং টু ডেথ। কেন্টের যারা অ্যাসোসিয়েট ছাত্র ছিল তারা সহ সকলের মন্তব্য, দি পেশেন্ট ইজ গোয়িং টু ডেথ।
আচ্ছা, এর সাথে মহিলার শ্বাসকৃচ্ছতা, শ্বাসকষ্ট, তার হার্টের সমস্যা, তার হৃদযন্ত্রের কষ্ট, এই কষ্টগুলি নিয়ে রোগীটা আসছে। এখন কেন্ট বুঝে উঠতে পারছে না কি ওষুধ দিবে। তিনি অ্যাগেইন এন্ড অ্যাগেইন কেস টেকিং করতে লাগলেন। কেস টেকিং করার পরে তিনি এক জায়গায় মহিলার কাছ থেকে শুনতে পেয়েছেন যে মহিলার এই বাত ব্যথা, এই গাউটের মধ্যে তিনি মলম দিয়ে মালিশ করেছেন, তিনি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দিয়েছেন, মলম দিয়ে তিনি মালিশ করেছেন এবং ব্যথা বেদনার থেকে বাঁচার জন্য তিনি পেইন কিলার খেতেন। এগুলি খাওয়ার পরে তার হার্ট ডিজিজ দেখা দিল। তার মানে তার রোগের রূপান্তর হয়ে গেল মেটাস্টেসিস। কেন্ট সাহেব তাকে ওষুধ দিলেন অ্যাব্রোটেনাম, and the patient was cured by অ্যাব্রোটেনাম। যে রোগীটা ছিল গোয়িং টু বি ডেথ, সেই রোগীটা ভালো হয়ে গেছে। এখন এই কেসটা কি আপনারা মিথ্যা বলবেন? Kent is one of the pillar of homeopathic medical science. যিনি একজন অ্যালোপ্যাথির সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার, যিনি কনভার্টেড হোমিওপ্যাথ, যিনি হোমিওপ্যাথিতে আসার পিছনে বিশাল ইতিহাস, যিনি সারা পৃথিবীতে এত বড় ম্যাথমেটিকা বই লিখে ওনার অভিজ্ঞতা সেখানে এই অভিজ্ঞতা তিনি আলোকপাত করে গেছেন, সেটাকে কি আপনি মিথ্যা বলবেন? আজকে বাড়ি গিয়ে আপনি অ্যাব্রোটেনাম উইথ কেন্ট আপনি পড়েন, অ্যাব্রোটেনাম উইথ বোরিক আপনি পড়েন, অ্যাব্রোটেনাম উইথ মাথুর আপনি পড়েন, অ্যাব্রোটেনাম উইথ এসকে দুবে আপনি পড়েন। তবে আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার, আপনাদের পড়া বড় দুর্বল, আমি সহ। আপনারা ছোট ছোট বই পড়েন আর অল্প কথা পড়ে আপনারা তাড়াতাড়ি প্রেসক্রিপশন করতে চান। কেন্টের বই আপনাদের পড়তে ভালো লাগে না, আর ইংরেজি বই তো প্রশ্নই আসে না। কয়জন হোমিওপ্যাথিক ডাক্তার ইংরেজি জানেন? ইংরেজি বই কয়জনে পড়েন? তাহলে কিভাবে আপনি একজন ভালো ডাক্তার হবেন? হ্যাঁ হবেন, রোগীকে আপনি একদম মৃত্যুর পথে নিয়ে যাইতে পারবেন, আর অবৈধভাবে কিছু টাকা ইনকাম করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। দয়া করে আপনি পড়ার সময় ম্যাথমেটিকা ইংলিশটা নিবেন, ম্যাথমেটিকা বাংলাটা নিবেন, কারণ আমি সহ ইংরেজিতে দুর্বল। তাই দুইটা একসাথে নিয়ে কম্পেয়ার করবেন যাতে আপনার ভুল না হয়, এইভাবে লেখাপড়া করবেন। আজকে আমার আশা ছিল আমি কম্পারিজনে যাব, অ্যাব্রোটেনামের সাথে 10টা ওষুধের আমি কম্পেয়ার করব, 10টা মেডিসিন। এই মেরাসমাস, এই স্ক্রোফুলাস এবং জায়াব্রোটেনামের সিমটমস, এই সিমটমস এর সাথে রিলেটেড 10টা ওষুধের আলোচনা করব। কিন্তু আমার সময় বলে দিচ্ছে, স্টিমিয়াট বলে দিচ্ছে, আর হাতে সময় নাই। আমি ইনশাআল্লাহ আজকে অ্যাব্রোটেনামকে অসম্পূর্ণ রেখে গেলাম। আগামী ক্লাসে অ্যাব্রোটেনামের সাথে আমি 10টা ওষুধের কম্পেয়ার করব। কম্পারিজন হইল মেইন, কারণ আপনি যখন রোগী আপনার সামনে একসাথে 10টা ওষুধ চলে আসে, কোনটা দেব, তখন
আপনারা যারা আমার মতো বকলমি তারা 10টা একসাথে দিয়ে দেন, আর যারা লেখাপড়া করেছেন তারা অনলি ওয়ান মেডিসিন দিবেন অ্যাকর্ডিং টু symptom similarity, according to organelle of medicine, according to aphorism number 183 to 104. However, আজকে আমার আলোচনা এই জায়গায় শেষ করলাম। আমি জানি না আমার আলোচনায় যদি আপনাদের ন্যূনতম কোনো উপকারে আসে তাহলে আমি আমার নিজকে সার্থক বলে মনে করব। আমার এই বৃদ্ধ বয়সে আপনাদেরকে কিছু দিতে পারতেছি বলে আর একটা কথা বলি, আমি শেষ করে যাচ্ছি। আমি জানি আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আপনাদেরকে হাইকোর্ট আপনাদেরকে কবরে ঢুকাইয়া দিয়েছে, আপনাদেরকে আমাকে সহ এখানে হাইকোর্টের কোনো দোষ নাই। তারা যা আইন পাইছে তার উপরে ভিত্তি করে এই কাজটা করেছে। তাহলে কারা করেছে? যারা রেসপন্ডেন্ট ছিল তারা করেছে। তাহলে ইনশাআল্লাহ হানেম্যানের আমল থেকে অদ্য পর্যন্ত হোমিওপ্যাথির উপরে এইভাবে অত্যাচার অবিচার এবং হয়ে আসতেছে, এতে ইনশাআল্লাহ আমরা ভয় পাচ্ছি না। আজকে ডাক্তার লেখার পদবি আমাদের হাইকোর্ট থেকে না করেছে। আমরা হাইকোর্টকে শ্রদ্ধা করি, তার আইনকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার কারণে আজকে আমি আমার নামের আগে ডাক্তার লিখি নাই। দেখেন আমার নামের পরে হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ। আমি হাইকোর্টকে শ্রদ্ধা করি। ইনশাআল্লাহ এটা স্টে হয়ে যাবে, আপনারা চিন্তা করেন না। আমাদের রতি মহারথীরা আছেন, ইনশাআল্লাহ আমি জীবিত আছি। আমরা কোর্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধে আছি। কি করা যায়? এটা মিছিল মিটিং দিয়ে হবে না, এটা রাজনৈতিক সলিউশন দিয়ে হবে না, এটা আইন দিয়েই হবে। সুতরাং আইন আমাদের হাতে আছে, ডাক্তার লেখার অধিকার আমাদের আছে। আমাদের অন্তত 10টা দেশের আমরা আইন হাতে নিয়ে আসছি, যে আইনের মধ্যে ডাক্তার লেখা আছে, এবং এই বাংলাদেশেও আছে। বাংলাদেশে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইনে চিকিৎসকের ডেফিনিশন দিয়ে দিয়েছে, সেই ডেফিনিশনের মধ্যে আমরা ইনক্লুডেড। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এরকম আমাদের জীবনে জীবনে সময়ে সময়ে এরকম আমাদের অসুবিধা হয়েছে, ইনশাআল্লাহ এটার থেকে আমরা ওভারকাম করতে পারবো। তাই আপনারা, আমরা আন্দোলনে পিছপা হব না। সবাইকে ধন্যবাদ, এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।